কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনার সঙ্গে আমি আমার ডাক্তারি জীবনের এক অতি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক একটা ঘটনা শেয়ার করতে চলেছি। আপনারা শুনে তাজ্জব হয়ে যাবেন। ঘটনাটা ঠিক আমার সঙ্গে ঘটেনি, যার সাথে ঘটেছে তার মুখ থেকে আপনারা শুনতে চলেছেন। চলুন শুরু করা যাক আজকে নতুন গল্প থুরি। এটি অবিশ্বাস্য সত্য ঘটনা। মরা কাটতে গিয়ে, লেখক মহোদয় গঙ্গোপাধ্যায়। শেষ অবধি সবাই শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। মরা কাটতে গিয়ে। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম, তার আসল কারণটা কেউই জানে না। কাউকে আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায়ও ছিল না। বললেও কেউ হয়তো বিশ্বাস করতেন না। গুরুজনরা জানতেন মরা কাটবার ভয় ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছে আমি অকর্মণ্য ফাঁকিবাজ। সেইটাই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলাম। আসলে মরা কাটবার ভয়ে আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন ঠিক তেমনভাবে নয়। ব্যাপারটা তাদের গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজে প্রথম বছরের শেষের দিকটায় আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পেছনে আলমারি মাথায় রেখে দিলাম। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। যাই হোক, এমনই অস্থিচর্চা করতে করতে শেষে আমাদের শবদেহ চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসের ছেলেদের জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একখানি করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিত দেখতে। কেন জানি না সেমতো যথেষ্ট বডি পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটা কোনো মরাই পাইনি। একটা পর একটা মরা এসে সব ব্যবস্থিত গৃহের কোণ থেকে ও কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছিল আমার বন্ধু। ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হওয়ার কিছুদিন পরে আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম। অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন MA পরীক্ষার পড়া নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। দুই বোনের বয়সের তফাৎ বছরখানেক হবে, কিন্তু দুজনে বরাবর স্কুল এবং কলেজে একই ক্লাসে পড়ে এসছেন, তাই MA পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। সত্যি কথা বলছি, এমন সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নাম করা সুন্দরী, তারা ওই দুই বোনের তুলনায় কিছুই নন। বিশেষ করে অজিতের ছোট দি প্রকৃতির তুলনা মেলা ভার। সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতেই নেই সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলাম যে আমার মাথা নিচু হয়ে গেল, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদা যখন গরম গরম লুচি, বেগুন ভাজা, মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি। গতকাল যেন এদের সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারোর সঙ্গে আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কী রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনো দিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। শেষ দিয়ার ছোটদিকে তো ছোটোবেলায় কত ঠেঙিয়েছি। বদ্দিমেজদির বয়সটা একটু বেশি হয়, তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পিট্টি দিতুম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনো দিন আমার খুব হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজার থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতদের বাড়ি আরেক ছেলে হয়ে গেলুম। বাড়িতে এসে দিদিদের বলল নতুন দিদিদের কথা। তারা তো হিংসে জ্বলে মরল। শেষদি বলল, হ্যাঁ, রেখে দে তোর প্রকৃতি দি, ছোটো বিষ্ণু হচ্ছে সে সুন্দরী নাকি? ওই তো দেখছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে। অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষে ঠিক হলো সুনীতি দিয়া প্রকৃতির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদের অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি প্রকৃতি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু এই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না।
সুনীতি দিদিদের পরীক্ষা শেষ হওয়ার আগে থেকে জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়ে তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্ঝিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বে। সুতরাং সুনীতিদি আর প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনই রাত্রের ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। আর তারপরেই ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীর মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতি আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতি দিনপূর্ণ হাসপাতালে ঢুকে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতি মুখ থেকে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতি দিদি বা প্রকৃতি দিদি আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না।